এমন কেন মনে হলো কেউ একজন সজোরে দরজা লাগিয়েছে? কে এসেছিল এই রুমে? বা কেউ দরজাগুলো আমাদের এইভাবে দেখে রাগের জোরে দরজা লাগিয়েছে? কিন্তু কে করবে? রিমান এমন করবে না। আঙ্কেল আন্টি দেখলে রাগ হয়তো আমাদের উঠিয়ে জিজ্ঞেস করতে পারে, কিন্তু দরজা লাগিয়ে চলে যাবে না। ধর, হয়তো বেশি ভাবছি। কটা বাজে? 10টা বাজে। আমাকে কেউ ডাক দিল না। যাই, নিচে গিয়ে দেখি কি অবস্থা। নিচে গিয়ে মেজাজটি খারাপ হয়ে গেল। নীল বসে বসে চা খাচ্ছে। বিয়ে হতে এখনো সময় আছে, এত তাড়াতাড়ি এখানে? কাল অনেক রাত হয়ে যায়, তাই আঙ্কেল আর যেতে দেয়নি। একবারে বিয়ে সেরেই যাব। অয়ন, তুইও তো যাসনি? যাওয়ার নিয়মটা বাইরের মানুষের জন্য, এটা অয়নের বাড়ি। ও যখন খুশি আসবে যাবে, এটা ওর ইচ্ছে। তবে এই নিয়মটা সবার জন্য না। রিমা তোমার সাথে তো ভালো করে কথা হয়নি কালকে। তা আমার কথা মনে আছে তো? মনে থাকবে না আবার? ছোটবেলায় একবার গাছে উঠতে গিয়ে তোমার প্যান্ট ফেটে গেছিল, তাই না? ভালো কিছু মনে রাখতে পারো না। দুঃখের বিষয় তো এটাই, তোমাকে নিয়ে ভালো কিছু মনে রাখার মতোই হয়নি। আচ্ছা, তুমি বসো, আমার অয়নের সাথে কিছু কথা আছে। চল অয়ন। চল। এর সাথে বেশি কথা বলার কোনো দরকার নেই। যা, তুই ফ্রেশ হয়ে আয়। মেঘা ঘুম থেকে উঠে কয়েকটা টানা দেয়, তারপর আশেপাশে তাকায়। আমি অয়ন ভাইয়ের রুমেই ঘুমিয়ে পড়েছি, কিন্তু অয়ন ভাই কোথায়? বাড়ি ভরা মানুষ, কেউ দেখেনি তো? না না, দেখলে এতক্ষণে গন্ডগোল হয়ে যেত। তবে আমাকে সাবধানে রুম থেকে বের হতে হবে, কেউ দেখলে সমস্যায় পড়ে যাব। আমি বিছানা থেকে এক পা বাড়াই নামার জন্য। সামনে তাকিয়ে দেখি অয়ন ভাইয়া গোসল করে বের হয়, শুধু একটা চাওয়াল পরে। আমার চোখ সেখানে আটকে যায়। সাদা গায়ে বিন্দু বিন্দু পানি জমে আছে, চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এমন করে কি দেখছিস? ভাইয়ার কথা শুনে অন্যদিকে চোখ সরিয়ে নেই। কই কিছু না তো, আমি এক্ষুনি চলে যাচ্ছি বলে তাড়াহুড়ো করে যেতে নেই। নিজের পায়ের সাথে পা বেছে পড়ে যেতে নেই। ঠিক তখনই অয়ন ভাই আমার হাত ধরে, কিন্তু কোনো কাজ হয় না। দুজনই খাটের উপর পড়ে যাই। অয়ন ভাইয়া আমার উপরে, আমি চোখ বন্ধ করে আছি। ভাইয়ের চুলের ফোঁটা ফোঁটা পানি আমার মুখে গলায় পড়ছে, পরন্তু প্রতিটা ফোঁটা আমার গায়ে শিহরণ জাগাচ্ছে। আমি চোখ খুলি, অয়ন ভাইয়া আমার খুব কাছে আছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ থেকে চোখ সরানো যাচ্ছে না। এই সময় রিমান দরজা খোলে। এমন অবস্থা দেখে দরজা বন্ধ করে আবার তড়িঘড়ি করে দরজা খোলে। ওই কি হচ্ছে? মেঘা অয়নকে জোরে ধাক্কা মেরে উঠে দাঁড়ায়। অয়নও ওঠে। ভাইয়া, কিছু হচ্ছিল না? কিছু না হওয়ার নমুনা তো দেখলাম। তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। আচ্ছা, তাহলে কি তুই শুধু টেবিল পরে মেঘাকে সাঁতার কাটা শেখাচ্ছিস? খবরদার, বিয়ের আগে যদি আমার বোনকে ছোঁয়ার চেষ্টা করেছিস না। তো ডায়লগ দেওয়া শুরু হয়েছে। হুম। তাহলে যা এখান থেকে। যাবই তো, চল মেঘা। রিমান মেঘার কাঁধে হাত রেখে ধরে ধরে নিয়ে যায়। ভাইয়া, আমার পা ভেঙে যায়নি যে তুমি এইভাবে নিয়ে যাচ্ছ? ঠিক আছে, ছেড়ে দিলাম। সোজা তোর রুমে যাবে, এদিক সেদিকে তাকানোর কোনো দরকার নেই। বুঝেছি, আমি যাচ্ছি আমার রুমে। সামনে নীল ভাই এসে দাঁড়ায়। ভাইয়া কেমন অদ্ভুতভাবে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখছে, সেটা আমার একদম ভালো লাগছে না। কোথায় যাচ্ছ? আমার রুমে। কোথায় ছিলে এতক্ষণ? এমনি আশেপাশেই ছিলাম। আমি এখন আসি, অনেক কাজ আছে। আমি সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই। আজ আমার বিয়ে, ভাবতেই অদ্ভুত লাগছে। এমন পরিস্থিতিতে আমার বিয়ে হবে ভাবতেই পারিনি। জানি না রিমান আমাকে মেনে নেবে কিনা, তবে আমি চেষ্টা করব। আর তারপরেও যদি আমার জন্য তার মনে কোনো ভালোবাসা না জাগে, তাহলে কাজ হয়ে গেলে তোমার জীবন থেকে চিরকালের মতো সরে যাব। মাটি কি বলতো, ভালোবাসা যে কোনো সময় যে কোনো কারোর জন্য জাগতে পারে। রিমান আমার মনের মতো, ঠিক যেমনটা আমি চাইতাম। হয়তো আমি ওর মনের মতো না। আমি সোফায় বসে আছি, তখনই আমার জন্য একটা পার্সেল আসে। আমি গিয়ে সেটা নেই। আমার জন্য কে আবার কি পাঠালো? বক্সটা খুলে দেখি একটা ড্রেস, নীল কালার একটা গাউন। আমি প্রথমে ভাবি এটা অয়ন ভাইয়া পাঠিয়েছে, কিন্তু এটার সাথে থাকা কাগজটা পড়ে ভয় লাগছে। আমি সাথে সাথে বক্স নিয়ে অয়ন ভাইয়া আর রিমন ভাইয়ার কাছে যাই। ভূত দেখছিস নাকি এমন দৌড়ে এলি? ভাইয়া, বক্স। বক্সটা রিমান ভাইয়ার দিকে বাড়িয়ে বলে, আমার বিয়ে, তাই আমার জন্য গিফট কিনেছিস? সো সুইট। বক্সটা হাতে নিয়ে রিমানের চোখ ছোট ছোট হয়ে যায়। আমি কি এখন মেয়েদের জামা পরব? এটা আমার জন্য। এটা তোর?
তো ঢং করে আমাকে দেখাতে এলি কেন? অয়ন উঠে কাপড়টা বের করে। এসব জামা পরা যাবে না। এসব হাতা ছেঁড়া কাপড় কেনার সাহস হলে কি করে তোর? শুরু হয়ে গেছে দাদিগিরি। দূর, এটা আমি কিনি নাই, কেউ একজন পাঠিয়েছে, সাথে এই কাগজটাও। দেখি, দে কাগজটা। অয়ন কাগজটা হাতে নিয়ে পড়তে থাকে। জান পাখি, এটা তোমার জন্য। আজকে তুমি এটা পড়লে তোমাকে অনেক সুন্দর লাগবে। আর হ্যাঁ, তুমি কি করো না করো সব কিন্তু আমি খবর রাখি। তাই আমার হিংস্র রূপটা তোমাকে দেখাতে চাই না। সো একটু বুঝে শুনে চলো। আই লাভ ইউ। অয়ন ভাইয়া কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় আর জামাটা নিয়ে বাইরে যায়। আমি আর রিমান তার পিছন পিছন যাই। অয়ন ভাইয়া বাগানে গিয়ে জামাটা ফেলে আগুন লাগিয়ে দেয়। আহারে, যে দিছে তার কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আমি আর অয়ন ভাইয়া ওর দিকে তাকাই। নষ্ট হোক, তাতে আমার কে? বিয়ে আমার, আমাকে গিফট না দিয়ে তোকে কেন দেয়? আমি এটা বুঝলাম না, এই সাইকো তোর উপর নজর রাখে কিভাবে, কোত্থেকে? একবার হাতের কাছে পেলে আমি কত বড় সাইকো সেটা দেখিয়ে দেব। কি হচ্ছে এখানে? কিছু না, ময়লা আবর্জনা পোড়াচ্ছি। নীল গাউনটার দিকে তাকিয়ে থাকে। মেঘা, ভেতরে গিয়ে রেডি হয় না। মেয়েদের বাড়িতে যেতে হবে না আজকে, রিমানের বউ আনতে। শুনতে তো ভালো লাগছে, বউ আনতে যাচ্ছে, কিন্তু আমাকে জোর করে মিথ্যা কথা বলে বিয়ে দেওয়া হচ্ছে, তাই এই বিয়ে আমি মানি না। তোর মানায় না মানায় কিছুই হয় না। চল, তোকেও তো রেডি হতে হবে। আমিও এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি। সন্ধ্যায় রিমান ভাইয়া শেওরানি পরেছে, আমি কালো ডিজাইন করা লেহেঙ্গা, প্লাজো আর 3 পিস পরি। চুল ছেড়ে হালকা সাজ দিয়ে নিচে নামছি। অয়ন ভাইয়া তাকিয়েছিল, দেখে অনেকটা লজ্জা পেয়েছি, কিন্তু সাথে নীল ভাইও তাকিয়েছিল। ও, আজ তোকে একদম রাজকুমারী কুত্রের মতো লাগছে। আর তোকে বান্দরের মতো। তবে অয়ন ভাইকে আজ সেই লাগছে, সেম কালার, কালো শেওরানিতে। এত গাঢ় করে ঠোঁটে লাল লিপস্টিক লাগানোর কি দরকার ছিল? এত দিকে নজর যায় আপনার? ও ভাই, আজকে অন্তত শান্তিতে আমার বোনটারে, কি সারাক্ষণ ওর পেছনে লেগে থাকিস? আমি ওর ভালোর জন্যই বলছি। ও তোর বোন হলে? ও আমার বোন হলে তোরও তো কিছু লাগে। এই কথাটা আর শুনতে মন চায় না। চল চল, গাড়িতে গিয়ে বসে, না হলে বাবা আবার চেঁচানো শুরু করে দিবে। আমরা যাচ্ছি, তুই আয়। ঠিক আছে। তখন আবার নীল আসে। নীলের মতোই নীল শেরওয়ানি পরে। আজ তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। ওরা ঠোঁটে হাসি থাকলো, চোখ দেখে ভয় করছে, জানি না কেন। আচ্ছা, আপনি আসেন, আমি যাচ্ছি। আমরা সবাই গাড়িতে বসি। অয়ন ভাইয়া আর রিমান ভাইয়া, আরও এক ভাইয়া সাজানো গাড়িতে বসে, আমি অন্য গাড়িতে বসি। ভাই, এখনো সুযোগ আছে, আমাকে পালাতে দে না, আমার বিয়ে করতে ভয় করছে। সারা জীবন বিয়ে করলি, আর এখন বিয়ে হইতেছে, আর পালানোর কথা বলছিস? তুই না আমার ভালো বন্ধু, কিছু একটা কর। তোর জন্য একটা জিনিস করতে পারে। কি? দোয়া। লাগবো না তোর দোয়া। বিয়ে বাড়িতে পৌঁছে যাই, গাড়ি থেকে বের হতেই কত মানুষ দৌড়ে এলো। সব নিয়ম কানুন পালন করে আমাকে ভেতরে নিয়ে বসানো হলো। এত হ্যান্ডসাম ডক্টর কোথা থেকে পেলি রে? ইস, দোলাভাইটা কি হ্যান্ডসাম। এমন একটা ছেলে পেলে তো কাজই হতো। তোর আগে যদি আমার দেখা হতো রিমান ভাইয়ের সাথে, তাহলে তোর জায়গায় আমি থাকতাম। হার্টের ডক্টর হার্ট চুরি করে নিয়ে গেছে। আসলেই তোর কপালটা খুব ভালো রে, পুরাই হিরো টাইপের। সবগুলো শকুনের নজর আমার ডক্টরকে নজর লাগিয়ে দিচ্ছে। ইস, ইয়ার, দোলাভাইয়ের সাথে আরও একটা বন্ধু এসেছে, পুরাই আগুন। এক আগুনকে তো তুই জিতে নিলি, আরেকটা তো লাইন মারাই যায়। তোদের কথা শুনতে আর ভালো লাগছে না। আর আমাকে নিয়ে যাবি না? পাগল হয়ে গেছি বিয়ে করার জন্য। চল, নিয়ে যাচ্ছি। আমাকে নিয়ে যা, যেখানে রিমানকে বসানো হয়। রিমান আমার সামনে বসা, আমাদের মাঝখানে পাতলা একটা সাদা কাপড় দেওয়া, সব কিছু দেখা যাচ্ছে। চারিদিকে সাদা গোলাপ দিয়ে সাজানো। হায়, আমার ডাক্তারকে কত হ্যান্ডসাম লাগছে, মনে হয় ক্রাশ খেলাম। লাল লেহেঙ্গায় লাল পরে লাগছে, চোখ সরছে না। সত্যি একটু বেশি সুন্দর লাগছে। যখন বিয়ে পড়ানো হয় তখন আমার নজর শুধু ফারিয়ার দিকে ছিল, তাই কখন কবুল বলে ফেললাম নিজেই বুঝতে পারিনি। বিয়ে পড়ানোর পরে বসে আছি, আমার সাথে ফারিয়া বসে আছে, সাথে আরো কতগুলো বদমাইশ শালীরা। জানি না এই অয়ন কোথায় গেল। থ্যাঙ্কস। কেন? এত কেয়ার করে ঔষধগুলো পাঠানোর জন্য। এটা একজন ডক্টরের কথা। আচ্ছা, আর কত মেয়েকে কর্তব্য দেখাতে গিয়ে এমন করেছেন? বিয়ে হলো
1 মিনিটও হলো না আর এখন থেকেই সন্দেহ শুরু। মেয়েদের স্বভাবই এমন হয়। আমি খেতে বসেছি, অনেক ক্ষুধা লাগছে, তবে কিভাবে খাবো? ভাবির ভাইয়েরা আমায় একটু বেশি কেয়ার করছে। কেউ এটা এনে দিচ্ছে, কেউ আবার এটা এনে দিচ্ছে। এ আবার জিজ্ঞাসা করছে কিছু লাগবে কি না, ও আবার জিজ্ঞাসা করছে কিছু লাগবে কি না। এইভাবে কি খাওয়া যায়? মানে আমার সামনে কয়েকজন আছে। সত্যি বলতে একটু ভালোও লাগছে, নিজেকে একজন বিশেষ মানুষ মনে হচ্ছে। তখনই অয়ন ভাই আসে। আপনারা এখান থেকে যান, এখানে সব কিছু আছে, লাগলেও নিয়ে খাবে, না হলে আমি আছি। অয়ন ভাই যেভাবে বলে আমার নিজেরই উঠে যেতে মন চাইছে। এখন দেখি কি আসে এখানে। আপনি রিমান ভাইয়াকে একা ফেলে চলে এসেছেন? সোজা সুজি বল না, আমি এসেছি, তাই তুই ছেলেদের সাথে কথা বলতে পারবি না। চুপচাপ খাবার খা। অদ্ভুত আপনি। জানি আমি। বিয়ে মিটে গেছে, এখন আমরা ভাবিকে নিয়ে চলে যাব। ভাইয়া আর ভাবি এক গাড়িতে বসেছে, সেখানে আর কেউ বসেনি। আর অন্য গাড়িতে অন্যরা, আরেকটা গাড়িতে আমরা। বেশি মানুষ হয়ে গিয়েছি, যেখানে 3 জন বসা যায় সেখানে 5 জন। অয়ন ভাইয়ের পাশে আমার এক বোন বসেছিল, কেমন লেগে আছে। আমি তাকে জোর করে সরিয়ে সেখানে আমি বসি। অনেক চিপাচিপি হচ্ছে, আমি একদম অয়ন ভাইয়ের সাথে মিশে যাচ্ছি। যতই নিজেকে সরানোর চেষ্টা করছি ততই আরও মিশে যাচ্ছি। আর অয়ন ভাইয়া একটু চাপার চেষ্টাও করছে না, আমি ওনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছি। হঠাৎ করে অয়ন ভাইয়া পিছন থেকে আমার কোমর ধরে, আমার পুরো শরীর কেঁপে ওঠে, আমি একদম সোজা হয়ে যাই। চুপচাপ এভাবে বসে থাক, এত নড়াচড়া করবে না। আমি একদম পাথরের মতো বসে আছি, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে কাঁপছি আমি। ফারিয়াকে কান্না করতে দেখে ভালো লাগছে না রিমানের। ফারিয়া প্লিজ কান্না করো না, আমি তো আছি। ফারিয়া আমার দিকে অশ্রু ভরা চোখ নিয়ে তাকালো, তারপর আবার নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। আচ্ছা তুমি ঠিক কি কারণে কান্না করছো একটু বলো তো। কেন আবার? বাবাকে ছেড়ে এসেছি, কষ্ট হচ্ছে তাই। ও আচ্ছা, আমাদের এখানে একটা মেয়ে আছে, সে তার বিয়ের দিন এমন কান্না করছিল যে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। সে কিছুতেই যাবে না, জোর করে তাকে নিয়ে আসা হয়। যারা জোর করে গাড়িতে বসায় তাদের কয়েকজনের জামা টেনে ছিঁড়ে ফেলে। মেয়েটা মনে হয় তার বাবা মাকে অনেক ভালোবাসতো। আমরাও এটাই ভেবেছিলাম, পরে গিয়ে জানতে পারি মেয়ে এই জন্য কাঁদছিল কারণ মেয়ের জামায় টাকলা ছিল। এটা শুনে ফারিয়া আর রিমান হাসতে থাকে। অনেক রাত হয়ে যায়, রাত প্রায় 2টার বেশি। আমি অয়ন ভাইকে ধরে ঘুমিয়ে যাই। কখন চোখটা লেগে এসেছে বুঝতেই পারিনি। গাড়ি এসে আমাদের বাসায় এসে থামে। অয়ন ভাই আমাকে জাগায়। আমি প্রায় অয়ন ভাইয়ের বুকে মাথা রেখে শুয়েছিলাম। আপনি কি একটুও ঘুমান নেই? শরীরে বারবার কারেন্ট লাগলে কার ঘুমে ধরবে? কারেন্ট লাগছিল কোথা থেকে? পাগল, তুই বুঝবি না, খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেবো। আমরা সবাই ভাবিকে নিয়ে ঘরে যাই। কেমন পোড়া পোড়া গন্ধ করছে, সবাই ভালো করে দেখছে তারটার পড়লো নাকি। আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমার রুমে যাই, গিয়েই এক চিৎকার দেই। সবাই আমার রুমে আসে, সবাই অবাক হয়ে যায়, এমন কাজ কে করলো। আমার খুব কান্না পাচ্ছে, আমি কান্নাই করে দেই। ছাড়বো না এই সাইকোটাকে, এর সাহস কি করে হলো এখানে সে এমন করার? আমার সব জামা কাপড় পুড়িয়ে দিয়েছে, আমার রুমের কি অবস্থা করেছে দেখো। তুই কিভাবে শিওর যে এটা ওই সাইকো করেছে? ওই আয়নায় দেখ কি লেখা। সবাই সাইডে থাকা আয়নার দিকে তাকায়। জান পাখি এমন কেন করো? তুমি এমন করলে আমার কষ্ট না রাগ হয়, আর একবার এমন করলে কাপড়ের জায়গায় কে থাকতে পারে এটা নিশ্চয়ই বলা লাগবে না। অয়ন আয়নায় একটা ফুলের টব ছুঁড়ে মারে। অয়ন কন্ট্রোল, বাড়ির দারোয়ান কোথায়? ডেকে আনো এখনই। স্যার আমি কিছু জানি না কে এমন করেছে, আপনারা যাওয়ার পর কেউ ভিতরে আসেনি। আমার তো ভয় করছে, যদি আমার মেয়ের কিছু করে ফেলে তখন আমরা কি করব? আন্টি চিন্তা করো না, আমি এমন কিছু হতে দিব না। মা, আমি থাকতে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমি মেঘাকে কিচ্ছু হতে দিব না। আমাদের পুলিশকে বলা উচিত। আমি বলে দেব। কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে, ঘরে নতুন বউ এসেছে। এক কাজ করো, ফারিয়া আর মেঘা রিমানের রুমে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আর রিমান তুই অয়নের রুমে যা। চলো ভাবি, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাই। আমি ভাবিকে তার রুমে নিয়ে যাই। ভাবি তুমি যাও, গিয়ে আগে ফ্রেশ হয়ে আসো, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে, আর শোনো, যা হয়ে গেছে তার জন্য একদম মন খারাপ করবে না। তোমার ভাইয়া ওই সাইকোকে ধরে ফেলবে আর ইচ্ছে মতো ধরাই করবে, আর না পারলে আমাকে বলতে বলবে। আমার কিন্তু মারামারি করতে সেই লাগে। ঠিক আছে,
আমি বিছানায় বসে আছি, তখন অয়ন ভাই আসে খাবার নিয়ে। ভাবির জন্য খাবার এনেছে। ভাবি কোথায়? ফ্রেশ হচ্ছে। অয়ন টেবিলে খাবার রেখে মেঘার পাশে এসে বসে। মন খারাপ? আমার পুরো রুম জ্বালিয়ে দিয়েছে, আর বলছো মন খারাপ হবে না? তো কি হয়েছে? আমি কালকের মধ্যেই পুরো রুম চকচক করে দিব, দেখিস। রুম চকচক করলে আর কি হবে? রুমে অনেক জিনিস ছিল, সেগুলো আমার মনের খুব কাছে ছিল। বুঝলাম। আচ্ছা, কি কি ছিল বল। আমার কত টেডি বিয়ার, জামা, কসমেটিক্স, ছবি। ঠিক আছে, দুপুরে আমার সাথে যাস, আর তোর যা যা লাগে সবকিছু কিনে দেব, প্রমিস। টেডি বিয়ার, রুমে রাখার মতো জায়গা হবে না, এতগুলো কিনে দেব। জামা, কসমেটিক্স। তোর আলমারি ভরে যাবে, এতগুলো কিনে দেব। আর আমার ছবি? তোর কাছে যে ছবিগুলো ছিল তার থেকে বেশি আমার কাছে আছে। তোর রুমে ঠিক যেভাবে সাজানো ছিল ঠিক সেভাবে লাগিয়ে দেব। কিন্তু অনেক টাকা খরচ হবে। আমি এত টাকা ইনকাম করি কার জন্য? আমার কি তোদের ছাড়া আর কেউ আছে? সত্যি? এক কাজ কর, পুরোনো ড্রেসের কথা চিন্তা না করে নতুন ড্রেস আসবে এটা চিন্তা করে খুশি হও। মেঘা তাও মুখ ভার করে রাখে। কি হলো, এখনো তোর মন ভালো হয়নি? আমার ড্রেস নিয়ে এতটা মাথা ব্যথা নেই, যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে তখন? আমার কেউ কিছু করতে পারবে না। আমাকে কিছু করার হলে কপি করে ফেলতাম। ওই সাইকো বুঝে গেছে যে আমার সামনে আসলে ওর খবর আছে, তাই আসছে না। ও তো নিজে আমাকে ভয় পায়, আমার আবার কি ক্ষতি করবে? সত্যি বলছো তো? আর তুই আগে ডিসাইড করে নে, আমাকে আপনি করে বলবি নাকি তুমি। দুইটা একসাথে খিচুড়ি করে রাখিস না। মুখ দিয়ে তুমি বেরিয়ে যায়। তাহলে তুমি এটা ভালো লাগে। আর কান্না করে মুখটা ফুলিয়ে ফেলেছে। তোকে না আজ একটু বেশি কিউট লাগছে। মেঘা চোখের পানি মুছে দিয়ে বলে, ডিস্টার্ব করলাম না তো আবার? ভাবি, না আসলে তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম। তোমার না মাথা ব্যথা করছে, তাই রিমান খাবার আর ওষুধ পাঠিয়েছে। রিমান কোথায়? পুলিশের সাথে কথা বলছে। ভাবি আপনি খেয়ে ঘুমিয়ে পড়েন। ঠিক আছে। অয়ন চলে যায়। মেঘা গিয়ে দরজা লাগিয়ে দেয়। অয়ন ভাইয়া তোমাকে খুব ভালোবাসে, তাই না? এই কথা শুনে মেঘার বুকে কেমন জানি করে উঠল। না, অয়ন ভাইয়া আমাকে ভালোবাসে না। কথাগুলো তো সবই শুনলাম, মনে হচ্ছে ভালোবাসে না, বরং একটু বেশিই ভালোবাসে। এমন কিছুই না, আমি ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি যাও, মুখে যা অবস্থা করেছো। আমি ওয়াশরুমে ঢুকলাম। আনমনে নিজের ঠোঁটে হাসি চলে আসলো। আয়নায় তাকিয়ে হাসিটা আবার চলে গেল। কান্না করেছি তাই কাজল লেপটে গেছে। বারবার চোখের পানি মুছতে গিয়ে লিপস্টিকও চারপাশে ছড়িয়ে গেছে। ভূতের মতো লাগছে। এই অবস্থায় ছিলাম অয়ন ভাইয়ের সামনে। নিজের চেহারা দেখে এখন কান্না করে লাভ নেই। তাছাড়া যার সামনে এমন অবস্থায় গেছো মনে করে কান্না করছো, তার কাছে কিন্তু তোমাকে কিউটি লেগেছে। ভাবির এমন কথা মানে কি? আমি ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়ি। ভাবি আর আমি দুজনেই ঘুমিয়ে যাই। সকাল 10টায় উঠি। উঠে দেখি ভাবি এখন উঠেছে। আমাদেরকেও ডাক দাওনি কেন? ভালো করেছে ডাক দেয়নি। লোকে কি বলবে নতুন বউ এত ঘুমায়? জাস্ট চিল ভাবি, এমন কেউই বলবে না। চলো ফ্রেশ হয়ে নিচে যাই। আমরা ফ্রেশ হয়ে নিচে যাই। যেহেতু আমার কোনো জামা কাপড় নেই তাই ভাবি আমাকে একটা জর্জেট শাড়ি দেয়, আর সে নিজেও একটা শাড়ি পরে। আমি চকলেট কালার শাড়ি পরি আর ভাবি মেরুন কালার। রিমান ভাইয়া আমাকে কেমন লাগছে? বান্দরনিকে শাড়ি পরালে যেমন লাগবে ঠিক তেমন। মা দেখো তোমার ছেলে কি বলে, কুত্তা। তুই ওকে জিজ্ঞেস করতে যাস কেন? জানিস না ও কেমন? সেটাই তো জানি, আমি মিথ্যা কথা বলতে পারি না, তাও জিজ্ঞেস করে। কুত্তা চুপ থাক, নিজে তো ছাগলের মতো মুখ। ফারিয়া বসে বসে তাদের কাহিনী দেখছে। তুই শাড়ি কোথায় পেলি? ভাবি দিছে। ভাইয়া বললি না তো ভাবিকে কেমন লাগছে? রিমান একবার ফারিয়ার দিকেই আবার অন্যদিকে চোখ ফেরায়। ঠিকঠাক। ঠিকঠাক আবার কি? হয়তো সুন্দর, না হলে অনেক সুন্দর। কেন, অসুন্দরও তো হতে পারে। আমার শব্দ ভাণ্ডারে অসুন্দর বলে কোনো শব্দ নেই। ওই দেখ। আচ্ছা সব মেহমান চলে গেছে তো এখনো বাড়ির শ্বাস খোলার লোক আসেনি? আজ বউ ভাত, মানে সবাই বউ দেখতে আসবে, খাওয়া দাওয়া হবে, তারপর রিমনের বাসর রাত, তারপর এইসব খোলা হবে। ফারিয়া লজ্জায় লাল হয়ে যায়।
রিমান বারবার আর চোখে ফারিয়াকে দেখছে। মেঘা চল, তোকে শপিং মলে নিয়ে যাই। চলো চলো। অয়ন মেঘাকে গাড়িতে বসে ড্রাইভ করে একটা বড় শপিং মলে নিয়ে যায়। চল আগে তোর জন্য ড্রেস কিনে। অয়ন মেঘাকে অনেকগুলো ড্রেস কিনে দেয়, কিছু বাসায় পরার জন্য, কিছু বাইরে পরার জন্য। কসমেটিক্সের দোকানে গিয়ে অয়নের মাথা খারাপ হয়ে যায়। অয়ন লিপস্টিক আর কাজল ছাড়া কিছুই চেনে না। তুই যা টেডি বিয়ার শপে, দেখিস অনেক বড় কিন্তু শপটা, আবার পুরো দোকান কিনতে চাস না আবার। আমি গিয়ে সব কিছু গাড়িতে রেখে দিয়ে আসে। ঠিক আছে, আমি লাফাতে লাফাতে টেডি বিয়ারের শপে যাই। আসলে অনেক বড়, এখানে শপে কেউ নেই। একটা টলি নিয়ে যেটা পছন্দ হচ্ছে সেটাই উঠাচ্ছি, মন চাচ্ছে সব নিয়ে যাই। আমি একটু দোকানের ভিতরে চলে যাই, চারপাশে টেডি বিয়ার, আবার মাঝখানে বড় বড় বুক শেপের মতো, সেখানে আবার টেডি বিয়ার রাখা। আমি দাঁড়িয়ে দেখছি, হঠাৎ পিছনে কেউ হাত দেয়। আমি ভয়ে চমকে উঠি, তাকিয়ে দেখি নীল ভাইয়া দাঁড়িয়ে আছে। ভয় পেলে নাকি? আমি চমকে গিয়েছিলাম। আপনি এখানে? হ্যাঁ, শপিং করতে এসেছিলাম, তোমাকে দেখলাম তাই তোমার পিছনে পিছনে চলে আসলাম। ও, কেমন আছেন? ভালো। নীল ভাইয়া আমাকে কেমন করে যেন দেখছে, আমার ভয় করছে। এই বিশাল দোকানে আমরা একা, কেউ নেই। চকলেট রঙের শাড়িতে তোমাকে একদম টেস্টি চকলেটের মতো লাগছে, যাকে দেখলে লোভ সামলানো যায় না। ধন্যবাদ। মেঘা কোথায় তুই? এখানে। অয়ন আসে, এসে নীলকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। তুই এখানে? শপিং করতে আসলাম। আপনার শপিং করা হয়ে গেছে নাকি আমরা পরে আসবো? আমার হয়ে গেছে। ঠিক আছে মেঘা, তাহলে আমি আসি। নীল চলে যায়। ওর সাথে তো কথা বলার কোনো দরকার নেই। পছন্দ হয়েছে কিছু? আমার আরও কয়েকটা লাগবে। ঠিক আছে, দাঁড়া আমি দেখছি আর কি কিনে নেওয়া যায়। আচ্ছা অয়ন ভাইয়া, বললে না আজ আমাকে কেমন লাগছে? অনেক কষ্টে নিজের দৃষ্টিকে অন্যদিকে নিয়েছে, আবার কেন তোর দিকে টানছিস? মানে দূর, এত কথা না, বলো না কেমন লাগছে। অয়ন মেঘার সামনে এসে তার চোখের দিকে তাকিয়ে বলে, একদম চকলেটের মতো লাগছে, আমার চকলেট গার্ল। তুমিও একই কথা বলছো, তবে তোমারটা খারাপ লাগেনি। আমি একই কথা বলছি মানে? আর কে কি বলেছে যার কথা তোর খারাপ লেগেছে? না তেমন কিছু না। বল বলছে। নীল ভাইয়া বলেছে। কি বলেছে? আমাকে একদম টেস্টি চকলেটের মতো লাগছে, যাকে দেখলে লোভ সামলানো যায় না। ওর লোভ তো আমি সামলাবো। রাগে যেতে নেয়, আমি ভাইয়ার হাত ধরে টান দিই। আমি টেডি বিয়ারে সেফের সাথে লেগে যাই, ভাইয়া আমার উপরে এসে পড়ে। নীল ভাইয়া হয়তো এমনি বলেছে, রাগ করে কিচ্ছু করবে না। চোখ খুলে দেখি অয়ন ভাইয়া আমার খুব কাছে, ওনার নিঃশ্বাস আমার নাকে মুখে পড়ছে, কিন্তু আমার বুকে গিয়ে লাগছে। উনি আমার ঠোঁটে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। আমি কিছু বলতে নেই, অমনি উনি আমার ঠোঁটে ওনার ঠোঁট লাগিয়ে দেয়। আমি কিছু করার বা বলার অবস্থায় নেই। আমার মধ্যে কি হচ্ছে নিজেও বলতে পারছি না। অয়ন ভাইয়ের চোখ বন্ধ। আমি অয়ন ভাইকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাতে নেই। অয়ন ভাইয়া আরও জোরে শক্ত করে আমাকে ধরে কিস করছে। কিছু টেডি বিয়ার উপর থেকে নিচে পড়ে যায়, আমারও চোখ বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পরে অয়ন ভাইয়া আমাকে ছেড়ে দেয়। আমি নিচের দিকে তাকিয়ে আছি, অয়ন ভাইয়া অন্যদিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে যাই, গিয়ে গাড়িতে বসি। অয়ন ভাইও আসে। দুজনে গাড়ির ভিতরে কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। বাসায় যেতে আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে যাই, গিয়ে সোজা আমার রুমে। আমার হার্টবিট এখনও দ্রুত চলছে। গিয়ে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ি, বালিশে মুখ লুকাচ্ছি, কিছুতেই ভুলতে পারছি না। তখনই দরজায় টোকা পড়ে, আমি লাফ দিয়ে উঠে বসি। অয়ন ভাই এসে যা যা শপিং করেছি তা দিয়ে যাচ্ছে। আমার হার্ট মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। অয়ন ভাই সব কিছু দিয়ে চলে যায়। আমার কেমন যেন লাগছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমি আমার রুমে আছি, আর আমার রুম আগের মতোই লাগছে সুন্দর। আমি সারাক্ষণ ভাবির সাথেই ছিলাম, ভুলও অয়ন ভাইয়ের সামনে যায়নি। সন্ধ্যায় অনেকে রিমন ভাইয়ের বাসঘর সাজাচ্ছে, সেখানে আমাকে জোর করে নিয়ে যায়। গিয়ে দেখি অয়ন ভাইও সাহায্য করছে। আমাকে দেখে আমার দিকে তাকায়, আমি অন্য দিকে তাকিয়ে আছি। আমি চুপচাপ বসে আছি। সবাই কত মজা করছে, হাসছে, আর অয়ন ভাইও একদম স্বাভাবিকভাবে সবার সাথে মজা করছে, মনে হয় কিচ্ছুই হয়নি এমন একটা ভাব। অয়ন ভাইকে এত স্বাভাবিক দেখে আমি নিজেই অনেক অবাক। রাতে ভাবিকে রুমে বসানো হয়, একটা পাতলা গোলাপি শাড়ি আমাকে পরানো হয়, হালকা সাজ দেওয়া হয়। পুরো রুম ফুলের গন্ধে মোমো করছে। এই রাত নিয়ে সবার কত স্বপ্ন থাকে, না জানি আমার বাসর কেমন হয়। রিমান কি ভাবছিস? আজকে তো আমার বন্ধুর দিন। আমাকে দেখে কি মনে হয় আমি কিছু করার মোড়ে আছি? করতাম না আমি বাসর।
এমনভাবে বলছিস যেন তুই বাসন না করলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। আমাদের কিচ্ছু হবে না, তোরই হবে। কত স্বপ্ন ছিল বাসরাতে এটা করব ওইটা করব। কর, তোকে মানা কি করছে? আমার বিবেক। তাহলে এটা নিয়ে বসে থাকো। এখন চলো, যাও রুমে। রিমানকে কোনো মতো ধাক্কিয়ে নিয়ে যায়। রুমের সামনে যেতেই মেয়েরা গেট আটকায়। ভাইয়া টাকা দে, না হলে ঢুকতে দেব না। আমার ঢোকাও লাগবো না, সর, আমি চলে গেলাম। দাঁড়া, টাকা দিয়ে যা। আমার রুম, আমার বউ, তোরে টাকা দিমু কেন? এত জানি না। দাঁড়া, কত লাগবো? 3000। এই নে, যা এখান থেকে এবার। না না, 6000 লাগবো। ওরে লোভী, সরি ফকিন্নি, তোদের চেহারা হিসেবে 10 টাকা দেওয়া উচিত। আজকে কিছু কইয়া লাভ নাই। রিমান ভেতরে যায়। ভেতরে যেতেই সবাই বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। রিমানও দরজা লাগায়। ফারিয়া ঘুমটা দিয়ে বসে আছে। রিমান গিয়ে বিছানায় বসে। হার্টের ডক্টরে হার্টে প্রবলেম হয়েছে নাকি এত ফাস্টে চলছে? ফারিয়া এতক্ষণ বসে বিরক্তি বোধ করছে, তাই নিজেই ঘুমটা সরিয়ে দেয়। এমনভাবে বসে আছেন কেন? কিছু তো বলেন। কি বলবো, বলার মতো কিছু রাখছো? আচ্ছা, আমার গিফট কোথায়? কিসের গিফট? আরে এ রাতে বউকে গিফট দিতে হয়। সবাই কি ব্যবসা খুলে রাখছে নাকি? দাঁড়াও, তোমার গিফট আমি দিচ্ছি। রিমান তার ড্রয়ার খুলে একটা বক্স বের করে, সেটা এনে ফারিয়াকে দেয়। ফারিয়া খুশি মনে বক্সটা খোলে। বক্স খুলে দেখে একটা ছোট্ট নাইফ, মানে ছুরি রাখা। এ রাতে কেউ এই ধরনের গিফট দেয়? আমি দিয়ে, আমার কাছে শুধু এটা না, এর থেকে বড় বড় হাতিয়ার আছে, ছোট বড় সব ধরনের ছুরি আছে। হার্টের ডক্টর তো, তাই কাটাকাটির অভ্যাস আছে। ফারিয়াকে ভয় দেখিয়ে বলে। ফারিয়া ছুরিটা হাতে নেয়। আমার ছুরিটা বেশ পছন্দ হয়েছে। আমারও কাটাকাটির অনেক শখ। আস্তাগফিরুল্লাহ, কি কাটাকাটির শখ হয়? ফল আর কি। কিন্তু এটা তো ফল কাটা ছুরি না। তো কি হয়েছে, আমি অন্য কিছু ভালো কাটতে পারি। রিমানের গলায় ধরে বলে, পাগল, এটা ছুরি, কেটে যাবে, নামাও। আর কি কাটতে পারো? সেটা জেনে কি করবেন? এটা আমি রেখে দিই, যদি কোনো সময় কাজে লাগে। এই মেয়ে বলে কি? আচ্ছা যাও, গিয়ে সোফায় শুয়ে পড়ো। কেন? আমি বিছানায় শোবো? তোমার সমস্যা হলে তুমি গিয়ে ঘুমাও। আমি সোফায় ঘুমোতে পারি না, তুমি যাও। আমি তো যাবই না। দেখো, এমনি আমার রাগ হচ্ছে, যেমন বিয়ে চেয়েছিলাম তেমন তো হলোই না। চুপচাপ যাও, না হলে আমার রাগ হলে কি করব নিজেও জানি না। আমারও রাগ হচ্ছে, কারণ আমিও যেমন চেয়েছিলাম তেমন কিছুই হয়নি। আর আমার রাগ হলে কি করব জানেন? কি করবে? বেশি কিছু না, চিৎকার করব। করো না, করো। আজ তুমি চিৎকার করলে কেউ আসবে না, উল্টো তোমার সম্মান যাবে। তাহলে এক কাজ করব, বাহিরে গিয়ে তোমার বাবাকে বলবো আপনার ছেলে নাকি আমাকে পছন্দ হয়নি, তাই আমার সাথে থাকতে চায় না, তাই আমাকে ধরে মারছে। নাউজুবিল্লাহ, আমি তোমাকে কবে মারলাম? এটা তুমি আর আমি জানি, কিন্তু বাবা তো জানে না। বলো যাবো? না, ডাকাতে নিব। রিমান তাদের মাঝখানে একটা কোলবালিশ দেয়। এ পাশ আমার, ও পাশ তোমার। ঠিক আছে। সরি রিমান, আমার জন্য তোমার একটা বিশেষ দিন খারাপ হয়ে গেল। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রিমানের হাত আমার উপরে, দুজনের মুখের কাছে। রিমান কোল বালিশে পা দিয়ে শুয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকি। তোমার এই মুখ আমাকে তোমার দিকে আকর্ষণ করছে। প্রেমে পড়ে গেছি তোমার মুখের। আমি উঠে গোসল করতে যাই। গোসল করে এসে দেখি রিমানও উঠে গেছে। রিমান আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছে, একটা রোম্যান্টিক নজরে তাকিয়েছে। আমি লজ্জা পেয়ে আমার হাত থেকে টাওয়ালটা টেবিলে রাখি। রিমান আমার দিকেই এগিয়ে আসছে। আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, হার্টের আওয়াজটা বেড়ে যাচ্ছে। রিমান আমার আরও কাছে চলে আসে। আমার মুখ দিয়ে কোনো কথা আসছে না। রিমান আস্তে আস্তে আমার মুখের কাছে চলে আসে। সে নিচু হয়ে আমার গাড়ির দিকে মুখ নেয়। আমি চোখ বন্ধ করে ফেলি। রিমান আমার কাছে গিয়ে ওর পিছনে থাকা টাওয়ালটা নেয়। আমি চোখ খুলে দেখি রিমান টাওয়াল নিয়ে একটা ব্যাকা হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। এখন আমার তো লজ্জা লাগছে যে বলার বাহিরে। আমি রুম থেকে বের হতে দরজা খুলি, কিন্তু খুলে না।
কিছুক্ষণ পর রিমান শুধু সাদা টাওয়াল পরে বের হয়, আর একটা টাওয়াল দিয়ে রিমান মাথা মুছছে। হায়, ক্রাশ খেয়েছি মনে হয়। হোয়াট আ বডি! এমন হ্যাবলার মতো কি দেখছো? লজ্জা করে না মেয়েদের সামনে এভাবে আসতে? না, করে না, আমার লজ্জা একটু কম। দরজা খুলেন, এটা বাহিরে দিয়ে বন্ধ। তার মানে আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম কালকে? রিমান গিয়ে দরজা ধাক্কায়। মেঘা তাড়াতাড়ি দরজা খুলে দরজার ভেতর দিয়ে খুলে, তাই রিমান দরজায় বাড়ি খেয়ে পড়ে যেতে নেয়। ফারিয়া ধরে ফেলে। ফারিয়া রিমানকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে থাকে। রিমান তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ফারিয়া বলে, একটা কথা বলবো? বলো। ফারিয়ার দিকে তাকিয়ে বলে, আমার না হাত ব্যথা করছে আপনাকে এমনভাবে ধরে রেখে। ও। মেঘা জোরে জোরে কাশি দেয় আর ফারিয়া রিমানকে ছেড়ে দেয়, আর রিমান ঠাস করে পড়ে যায়। একটু আস্তে চাটতে পারলা না? আসতে আবার কিভাবে ছাড়ে? মা বাবা ডাকছে, আমি এখন আসি। মেঘা শোন, তুই কিছু দেখছো? দেখলাম তো। বেশরম, এমনি বলতে পারতি কিছু দেখোস নি। ও আচ্ছা, আমি কিছু দেখিনি, আমার চোখ রুমে রেখে এসেছি। রিমান রেডি হয়ে আয়নায় দেখছে, ফারিয়াও আয়নার সামনে রেডি হচ্ছে। ওয়াও, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আমি নিজেকে বলছি ওয়াও, বউ লাগছে আমায়। সত্যিই খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। আমিও নিজেকেই বলছি। দুজনে নিচে যায়, গিয়ে দেখে মেঘা মন খারাপ করে বসে আছে। কি হয়েছে? জানিস তো তোর বোনের ওপর কার নজর পড়েছে, তাই ওর বিয়ে ঠিক করেছি বড় এসপির সাথে। এখন কোনো গুন্ডা আমার মেয়েকে কিচ্ছু করতে পারবে না। এটা অয়ন শুনলে কি হবে? বাবা, আমি এখন বিয়ে করব না। আচ্ছা, আমি এটা বুঝলাম না, তোমার কাছে কি বউ জামাইয়ের কালেকশন আছে, নাকি তুমি বউ জামাইয়ের ব্যবসা করো? না মানে এত তাড়াতাড়ি আমার জন্য বউ আর মেঘার জন্য জামাই কোথায় পেলে? আরে ওই এসপি আমার বন্ধুর ছেলে রাফি, তুই মনে হয় চিনিস না, তোর বিয়েতে তো এসেছে। আমির আঙ্কেলের ছেলে রাফি? হ্যাঁ, কাল যা যা হলো সব দেখে ওর বাবা বলেছে ওর ছেলের সাথে মেঘার বিয়ে দিতে হবে, তাহলে কোনো সাইকো ফাইকো মেঘার কিচ্ছু করতে পারবে না। তাছাড়া ওদের আমার মেঘাকেও পছন্দ হয়েছে। বাবা, অয়ন কোথায়? ওর তো কিছুদিন এই বাড়িতেই থাকার কথা ছিল। অয়নকে আমি রাফিকে আনতে পাঠিয়েছি, ওরা সবাই মেঘাকে দেখতে আসছে তাই। মারহাবা, শেয়ালের হাতে মুরগি রাখবে। তা অয়ন কি জানে যে ওরা মেঘাকে দেখতে আসছে? না, আসলে জানতে পারবে, তাড়াহুড়ায় কিচ্ছু বলতে পারিনি। ও, তাহলে তোমার মুরগি সেফ আছে? তোর একটা তার ছিঁড়া আমরা সবেই জানি, প্রমাণ করার দরকার নেই, কি বলে না বলে। ভাইয়া, আমি বিয়ে করব না। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি, আমাদের সম্মান করলে কোনো ঝামেলা করবি না তুই। মেঘামা, ছেলে খুব ভালো, সুখে থাকবি, এমন ছেলে আজকাল পাওয়া যায় না। সব মাদের এক ডায়লগ হয় কেন? ফারিয়া মা, তুমি একটু মেঘাকে রেডি করিয়ে দাও তো। ঠিক আছে, চলো মেঘা। মেঘা মন খারাপ করে ফারিয়ার সাথে উপরে যায়। ভাবি, আমি এই বিয়ে করব না। অয়নকে বলো ও কিছু না কিছু অবশ্যই করবে। অয়ন ভাইয়া কোনোদিন মা বাবার বিরুদ্ধে যায়নি। বলে দেখো, এবার হয়তো যাবে। আচ্ছা তুমি রেডি হও, আমি অয়ন ভাইয়ার সাথে কথা বলবো। সত্যি? কিছুক্ষণ পর অয়ন সবাইকে নিয়ে আসে। সবাই ভেতরে যায়। অয়ন বাহিরে থেকে তাদের ব্যাগ আনছিল। রিমান তার কাছে যায়। তোকে দেখা হাসমো নাকি কানমো বুঝতেছি না। জানিস এটা কার বিয়ে? আঙ্কেলের বন্ধুর ছেলে রাফির ব্যাগ। ওরা কি জন্য এসেছে জানিস? কেন? মেঘার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। একটা বড় ব্যাগ দিয়ে বলে। অয়ন সাথে সাথে ব্যাগটা নিচে ফেলে দেয়। তো কি হয়েছে? আরো কত বার তো এসেছে, আঙ্কেল আন্টি রাজি হবে না? মা বাবা দুজন রাজি। রাজি মানে? তোদের সামনে উপযুক্ত ছেলে থাকতে এত দূরে বিয়ে করার কি দরকার? আমি কি ভালো টাকা উপার্জন করি না? আমি কি দেখতে হ্যান্ডসাম না? সুপার হ্যান্ডসাম। তাহলে তোর বাবার চোখে আমাকে পড়লো না? তোর ছবি আছে, কিন্তু পুলিশের চাকরি তো নাই। কোনো পুলিশের চাকরি দিয়ে কি করবো তোর বাপে? ওনার কথা মোতাবেক রাফি আইনজীবী, তাই ভয়ে কেউ মেঘার কিচ্ছু করতে পারবে না। আমি থাকলে মনে হয় মেঘার কেউ কিছু করতে পারবে? মেঘার সবচেয়ে বেশি আমার কাছে সেফ থাকবে। বলে অয়ন বেগে লাথি দিয়ে সবার কাছে যায়।
দাঁড়া, আমিও আসছি। রিমান আর অয়ন সোফায় বসে সবাই কত বলছে। একটু পর মেঘাকে ফারিয়া নিচে নিয়ে আসে। আজকে মেঘা আবার শাড়ি পরে গোলাপি রঙের। মেঘা অয়নের দিকে তাকায়, দেখে অয়ন একদম স্বাভাবিকভাবে বসে আছে। এতে বেশ অবাক হয় মেঘা। মেঘাকে রাফির পাশে বসানো হয়। অয়ন রাগে রিমানের হাত চেপে ধরে। রিমান করে ওঠে। সবাই রিমানের দিকে তাকায়। সরি, মনে হয় কোনো পিঁপড়ে কামড় দিচ্ছে। মেঘা, তুমি কিসে পড়ো? অনার্স প্রথম বর্ষে। আমার ছেলে বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে, 2 বছর আমেরিকায় ছিল। তা মেঘা, তুমি কি কি পারো? বকতে পারি, গালি দিতে পারি, শুনবেন? মা এগুলো জিজ্ঞেস করে কেন বরকাছ? তাছাড়া মেঘা সেখানে শুধু রান্না করতে যাবে না, না পারলে শিখে নেবে। তাছাড়া রান্না করার লোক তো আছেই। বড় কথা হলো আমাদের মেঘাকে পছন্দ। এখন মেঘার আমাকে পছন্দ হলেই হলো। অনেক ভালো ছেলে দেখা যায়। এই কথা বলার সাথে সাথে অয়ন রিমানের হাত চাপ দিয়ে ধরে। অনেক খারাপ ছেলে, অনেক খারাপ। এবার ছাড়। আস্তে। আঙ্কেল, আমি কি মেঘার সাথে কিছু আলাদা কথা বলতে পারি, যদি কোনো আপত্তি না থাকে? হ্যাঁ অবশ্যই, যাও, তোমরা ছাদে যাও। অয়ন, ওদের নিয়ে যাও তো। রিমান হেসে দেয়, আবার অয়নকে দেখে হাসি থামিয়ে দেয়। অয়ন আর রিমান তাদের ছাদে নিয়ে যায়। অয়ন দাঁড়িয়ে আছে। মেঘা বারবার অয়নের দিকে তাকাচ্ছে। আমরা একটু একা কথা বলতে চাই। অবশ্যই বলুন। রিমান অয়নকে কোনো মতে নিয়ে যায়। অয়ন আড়ালে দাঁড়ায়, তার পেছনে রিমান। তারা লুকিয়ে লুকিয়ে দেখছে। মেঘা চুপচাপ দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকিয়ে। তোমাকে শাড়িতে সত্যি খুব সুন্দর লাগে। ধন্যবাদ। হাসলে আরও বেশি ভালো লাগে। যেহেতু তোমার আমার সাথে সারা জীবন কাটাতে হতে পারে, তাই কিছু প্রশ্ন থাকলে করতে পারো। কি জিজ্ঞাসা করব? নিচে তাকিয়ে বলে, আমি এসপি বলে ভয় পাচ্ছ না তো আবার? ভয় কেন পাবো? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? ভেরি গুড। এখন এভাবেই কথা বলো, ভালো লাগে। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন নেই? না। কেন? আমার বয়ফ্রেন্ড আছে কি না বা ছিল কি না এটা জানার ইচ্ছেও নেই। আইনের লোক আমি, সব খবর নিয়ে এসেছি। তোমার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আপনার কোনো জিএফ নেই? জানতাম এই প্রশ্নটাই করবে। আমার না কোনো জিএফ ছিল না আছে। সত্যি? সত্যি। কেন বিশ্বাস হয় না? সত্যি বলতে না, কারণ আপনি দেখতে ভালো, কথা চালচলন সব কিছুই ভালো। আবার ভালো চাকরিও করছেন, আবার বিদেশেও ছিলেন। আর এত বছরে কোনো মেয়ের দিকে মন যায়নি? অবাক করার মতো হলো, এটাই সত্যি। আর ভালো হয়েছে কোনো মেয়ের দিকে মন যায়নি। গেলে তোমার দেখা পেতাম কি করে। কথা ভালো বলতে পারেন। আপনার পছন্দ হলো তাহলে? তোর বোন আজ একটু বেশি হেসে হেসে কথা বলছে না? তোর এমন মনে হচ্ছে। আর এত কিছু কেন জানা লাগবে তোর বোনের রাফির সম্পর্কে? বিয়ের আগে সবকিছু জেনে রাখবে না? অয়ন রিমানের দিকে রাগীভাবে তাকায়। রিমান এটা দেখে ইনোসেন্ট একটা হাসি দেয়। আর দেখতে পারবো না, আমি গেলাম। অয়ন ভেতরে যায়। মেঘা অয়নকে দেখে একটু দূরে গিয়ে দাঁড়ায়। তোমাদের নিচে রাখছে, চলো। চলো। যাওয়ার সময় মেঘা অয়নের চোখে আগুন দেখে চুপচাপ তাড়াতাড়ি নিচে চলে যায়। সব কিছু প্রায় ঠিকঠাক। 1 মাস পরে বিয়ের দিন ঠিক করা হয়, কারণ কিছুদিন আগেই রিমানের বিয়ে হয়। আচ্ছা মেঘা, তোমাকে যে ডিস্টার্ব করে তাকে কি কখনো দেখেছ? দেখলই সাইকোকে এখন বাঁচিয়ে রাখতাম না। সাইকো মানে? শালা 1 নম্বরের সাইকো। না হলে কেউ ছোট্ট একটা বিষয়ে 4টা খুন করে ফেলে, রুম পুড়িয়ে ফেলে। হালদারে পাইলে এমন জায়গায় ইনজেকশন দিব না যে খবর হয়ে যাবে। আচ্ছা মেঘা, তাহলে তোমার ফোন নাম্বারটা দাও, আমাকে সব ডিটেলসে বলবা। তার জন্য আমরা আছি। ফোন নম্বরের কি দরকার? তাও একটু কথা বলা যেত নাম্বারটা পেলে। ওর ফোন আমার কাছে, যাতে ওকে কেউ ডিস্টার্ব করতে না পারে, তাই আমার কাছে রেখে দিয়েছে। ওকে ঠিক আছে, তাহলে পরে একদিন কথা হবে। আর চিন্তা করো না, তোমাদের ওই সাইকোকে আমি ধরে ছাড়ব। ওকে বাই মেঘা। বাই। ওরা সবাই চলে যায়। বাবা কোনো কথা মানতে রাজি না, আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। আর আমি সারাদিন ফারিয়া ভাবির সাথেই ছিলাম, অয়ন ভাইয়ের আশেপাশে যাইনি। কি রাতেও কি এখানে ঘুমোবি? যা আমার রুম থেকে, আমার ঘুম ধরছে। যাচ্ছি, জানি তো কি ঘুম পাচ্ছে তোর। আমাকে কেন ভাগাচ্ছিস? তোর এই বেশি বোঝাটা ভালো লাগে না আমার। 2 দিন পর বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে যাবে, স্বভাবটা পাল্টা। তোরও তো বিয়ে হয়ে গেছে, তোর স্যাসটা অভ্যাসটা পাল্টিয়েছিস। এই এদিকে আয়, কি কইলি তুই? মেঘা দৌড় দেয়। ফারিয়া হাসছে। এতে হাসার কি হলো? অনেক কিছু আছে, বুঝবেন আপনি।
আমি আমার রুমে গিয়ে দরজা আটকে দিতে যাই, আর অয়ন ভাইয়ের দরজা ঠেলে আরও জোরে রুমে ঢুকে যায়। আপনি এখন? কেন, ওই রাফির আসার কথা ছিল বুঝে? সে এত রাতে এখানে আসবে কেন? ও আসলে খুশি হতি বুঝে? আমি কি বলেছি নাকি? আচ্ছা, ওই রাফির সাথে তো কি হেসে বলছিলে? কই, আমার সাথে তো হেসে হেসে কোনোদিন কথা বলিস না। আপনি তো সব সময় রেগে থাকেন, ভালো করে কথা বলবো কিভাবে? আচ্ছা, ওই রাফির তো দেখি তারিফের বন্যা বই দিচ্ছিস। এবার বল, আমার মধ্যে কি ভালো গুণ আছে? আছে, অনেক কিছু আছে। যেমন? আচ্ছা যেমন ছাড়, এটা বল, কে বেশি ভালো, আমি নাকি ওই রাফি? মেঘা চুপ করে চিন্তা করে থাকে। কি রে বল। আপনি আপনি মনে থাকে যেন। বলেই অয়ন চলে যায়। রিমান মাঝখানে কোলবালিশ রেখে এক সাইডে শুয়ে পড়ে, অন্য পাশে ফারিয়া শুয়ে থাকে। হঠাৎ করে রিমানের ফোন আসে। রিমান ফোন ধরে। হ্যাঁ রাইসা, বলো কি অবস্থা? রাইসা নামটা শুনে ফারিয়া রিমানের দিকে ফেরে, ভ্রু কুচকে তাকিয়ে থাকে। আমিও ভালো আছি। কি জরুরি কথা? একজনের অবস্থা খুব খারাপ, আপনাকে তাড়াতাড়ি আসতে হবে অপারেশনের জন্য। আগে বলবে তো। তুমি সব রেডি করো, আমি আসছি। বলেই ফোন রেখে দেয়। রিমান উঠে রেডি হতে থাকে। এত রাতে কোথায় যাবে? এমার্জেন্সি এসে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, একটা অপারেশন আছে। এত রাতে? নাকি ওই রাইসের সাথে কোথাও যাবেন? এতই যদি সন্দেহ থাকে তাহলে তুমি একটা ডক্টরের বউ হয়ে ভুল করেছো। একজন ডক্টরের কোনো টাইম নেই, যখন খুশি যেতে হতে পারে। তাছাড়া আমাদের বিয়েটা ঠিক কিভাবে হয়েছে তুমিও খুব ভালো করেই জানো, তাই আমি অন্য কোথাও গেলেও তোমাকে বলবো, এটা আশা করো না। বলেই রিমান বেরিয়ে যায়। ফারিয়া মন খারাপ করে বসে থাকে। মন ভালো না হওয়ায় সে সোফায় বসে বসে কার্টুন দেখতে থাকে, মুখে ললিপপ নিয়ে। কিন্তু তার কার্টুন দেখাতে কোনো মনোযোগ নেই। সে অন্য দিক তাকিয়ে গম্ভীর চিন্তায় মগ্ন। ফারিয়া টিভি ছেড়ে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। রিমান রাত 2টোয় বাসায় আসে। তার কাছে বাসার চাবি আছে, তাই কাউকে ডাকে না। রুমে এসে দেখে টিভি চলছে। ফারিয়া সোফায় কেমন টেরা বেঁকা হয়ে শুয়ে আছে, এক পা সোফার ওপরে। রিমান টিভি বন্ধ করে, তারপর হাত মুখ ধুয়ে আসে। এসে ফারিয়ার কাছে যায়, গিয়ে সোফার নিচে বসে। ফারিয়াকে দেখে রিমান হাসছে। তুমি একদম বাচ্চাদের মতো, একদম কিউটের টিব্বা। শত আটকানো সত্ত্বেও আমার মন বারবার তোমার দিকে চলে যাচ্ছে, কিন্তু তোমার সত্যিটা না জানতে পারলে আমি তোমার কাছে আসতে পারবো না। আশা করি তুমি তাড়াতাড়ি আমাকে জানাবে, আর তোমার মিথ্যা বলার পেছনে বড় একটা কারণ থাকবে। রিমান ফারিয়ার হাত থেকে রিমোটটা নিয়ে টেবিলে রাখে, মুখ থেকে ললিপপটা বের করে রাখে। তারপর ফারিয়াকে কোলে করে বিছানায় শুইয়ে দিয়ে উঠতে নেয়। ফারিয়া ঘুমের মধ্যে রিমানের গেঞ্জি ধরে টান দেয়, আর রিমানের ঠোঁটে খুব কাছের জায়গাটায় ফারিয়ার ঠোঁট লাগে। রিমান তাড়াতাড়ি সরিয়ে নেয়। তারপর রিমানও শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেঘার নিচে যায় ভার্সিটিতে যাওয়ার জন্য, কিন্তু তার বাবা সাফ মানা করে দিয়েছে কয়েকদিন না যেতে। অয়নও বাসায় নেই, অফিসের কাজে বাইরে গেছে। আমার এখন রাগ হচ্ছে, সব সময় এমন বিপদে অয়ন ভাই আমাকে বাঁচাতো, আজ কোথায় গেছে কে জানে। তখনই রাফি আসে, আরেক ঝামেলা, আমাকে নিয়ে নাকি কথা বলতে যাবে। অদ্ভুত, কাল কথা হলো তো, আর এতই বলার প্রয়োজন হলে বাসায় বলুক, কে মানা করেছে। বাবার কথা রাজি হয়ে ওনার সাথে যাই। পুরো গাড়িতে উনি শুধু বকবক করছে আর আমি শুনছি। আমাকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যায়, গিয়ে বসি। কিছুক্ষণ পরে দেখি আমার সামনে 2 টেবিল পরে অয়ন ভাইয়া আর কিছু লোক বসে কথা বলছে। আমি দেখে মুখ লুকানোর বৃথা চেষ্টা করলো, অয়ন ভাইয়া আমাদের দেখে ফেলে। সেই একটা রাগী লুক নিয়ে আমাদের কাছে আসে। আমার ভয়ে আত্মা কাঁপছে। তো এখানে আজকে ভার্সিটি বন্ধ? আসলে বাবা যে যেতে না করেছে। চিল বড়, বিয়ে হওয়ার আগে একটু পরিচয় হওয়ার একটা ব্যাপার আছে না? তুমি এখানে কোনো কাজে এসেছো নাকি? আমার একটা মিটিং ছিল। শান্ত স্বরে 2 হাত পকেটে রেখে বলে। ওকে, তুমি তোমার মিটিং করো, আমরা একটু কথা বলি। শিওর। মেঘার দিকে তাকিয়ে বলে। অয়ন চলে যায়। কি খাবে? অর্ডার করো। যেভাবে তাকিয়ে আছে খাবার মনে হয় না গলা দিয়ে নামবে। আমি খাবো না, আপনি করেন। খাবে না মানে? আচ্ছা আমি অর্ডার করছি। আমি কিন্তু তোমার পছন্দ সম্পর্কে অনেক কিছু জানি। আমি রাফি কথা বলছি। অয়ন ভাইয়ের এদিকেই তাকিয়ে আছে, হাতে একটা টিস্যু পেপার নিয়ে মুষ্টামুষ্টি করছে। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম
অয়ন ভাইয়ের টেবিলে সব লোক চলে গেছে, কিন্তু একটা মেয়ে বসে আছে। মেয়েটা অয়ন ভাইয়ের কাছে গিয়ে বসে, চেয়ার এত দূরে দূরে, আর মেয়েটা চেয়ার কাছে এনে অয়নের সাথে বসে। দেখে আমারও মোটেও ভালো লাগছে না। আর মেয়েটা কি পরে আছে, ছি! সেটা বড় কথা না, বড় কথা হলো মেয়েটা সুন্দর। তাতে কি, কি সুন্দর হেসে হেসে লেগে লেগে কথা বলছে মেয়েটা, সেদিকে কোনো খেয়ালই নেই। আর আমি করলেই দোষ। এক কথা আমার অনেক জ্বলছে। এগুলো দেখতে দেখতে আমার হাতে খাবার পড়ে যায়। মন কোথায় থাকে? দাঁড়াও, আমি ক্লিন করে দিচ্ছি। রাফি আমার হাত ধরে টিস্যু পেপার দিয়ে মুছিয়ে দিচ্ছে। এটা দেখে অয়ন বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। ভয়ে আমিও দাঁড়িয়ে যাই। কি হলো? কিছু না, চলেন আমরা এখন যাই। ওকে যাও, আমি বিলটা দিয়ে আসি। ঠিক আছে। ওই মেয়েটা অয়নের হাত ধরে বলছে, কি হয়েছে? আমি দেখি তাড়াতাড়ি যাই। এই মেয়েটাকে? আমার গার্লফ্রেন্ড। তোর কোনো সমস্যা? অয়ন মেঘার সামনে দিয়ে ওই মেয়ের হাত ধরে রাগে হনহনিয়ে বেরিয়ে যায়। কথাটা যেন আমার বুকে গিয়ে তীরের মতো লাগলো। এখন তো আমার এমন রাগ হচ্ছে যেন সব কিছু ভেঙে ফেলে। কেন জানি খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হঠাৎ কি হলো তোমার? আমি বাসায় যাব, আমার ভালো লাগছে না। ঠিক আছে চলো। নিচে যেতে কিছু লোক আমাদের ঘিরে ধরে। তাদের হাতে হকি ছিল। আমাকে মারার কোনো প্ল্যান ছিল না। তারা রাফির উপর হামলা চালায়। রাফিও নাছোড়বান্দা, সেও তাদের সাথে মারামারি করতে থাকে। আমি এক কোণে দাঁড়িয়ে আছি। যখন দেখা যাচ্ছে পারা যাচ্ছে না, তখন রাফি তার বন্দুক বের করে হাওয়ায় গুলি চালায়। সবাই ভয়ে পালিয়ে যায়। আমরা বাসায় যাই, সবার কাছে খবর পৌঁছে যায়। সবাই এটা দেখে সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিবে। কয়েকদিনের মধ্যে বিয়েটা দিয়ে দিবে ঠিক করে। আমাদের উপর হামলা হয় শুনে অয়ন ভাইয়া দৌড়ে আসে।